একে একে বেরিয়ে আসছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাওয়া শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে ঘিরে নানা তথ্য। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে গুলি করে প্রাণে শেষ করা হয় হাদিকে। এই কিলিং মিশন বাস্তবায়নে দেশে ও বিদেশে বসে কাজ করেছে একাধিক পক্ষ। দেশের যারা পুরো প্ল্যান বাস্তবায়নে কাজ করেছে তারা হতে পারে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। ৬ মাসের প্ল্যানে কিভাবে হাদিকে প্রাণে শেষ করা হয়েছে, ভারতের মদদে এই ঘটনায় আসলেই কি জড়িত ছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওতে। প্রতিবেদনটা অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে আপনার জন্য, তাই ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইব্রাহিম খলিল শাওন নামে এক অনুসন্ধানী সাংবাদিক একটি প্রতিবেদন তৈরি করেছেন, যেখানে তিনি লিখেছেন, হাদির ইনকিলাব সেন্টারে নিয়মিত গোয়েন্দা এজেন্ট পাঠাতো ডিজিএফআই। তাদের এজেন্ট পাঠানোটা শুরু হয় ইনকিলাব মঞ্চ শুরু হবার কিছুদিন পর থেকে। হাদির বিভিন্ন ভিডিও, টক শো, ইন্টারভিউগুলো যখন লাইমলাইটে আসতে শুরু করে, যখন আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের সেনাপ্রধানের এবং ভারতের সমালোচনা শুরু করে, তখন থেকে পর্যবেক্ষণে নামে ডিজিএফআই। প্রথম দিকে হাদিকে এবং ইনকিলাব মঞ্চকে তেমন একটা আমলে নেয়নি তারা, কিন্তু যখন লাইমলাইটে আসে তখন তাদেরকে পর্যবেক্ষণ করে পুরো বিষয়ে একটা রিপোর্ট জানাতে বলা হয়েছিল। তাই তারা সরাসরি লোক পাঠিয়ে বোঝার চেষ্টা করছিল ওসমান হাদি আসলেই ভবিষ্যৎ রাজনীতির জন্য থ্রেট কিনা। এজন্যে ইনকিলাব সেন্টারে সিভিল বেশে গোয়েন্দা এজেন্ট পাঠানো হতো। সেটা তারা পাঠাতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এমনিতে নিয়মিত ডিজিএফআইয়ের কয়েকজন এজেন্টরা অবস্থান করে। বড় বড় রাজনীতিবিদদের মিটিংগুলো হতো এই হোটেলে, কারণ এখানে সবচেয়ে বেশি প্রাইভেসি পাওয়া যেত। নিউজ লিক হবার সম্ভাবনা কম ছিল। অন্য জায়গা থেকে এজেন্ট না পাঠিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকেই এজেন্টদের পাঠানোর সবচেয়ে বড় কারণ ছিল এখান থেকে ইনকিলাব সেন্টারে যেতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। যেহেতু তারা একটা দীর্ঘ সময় যাবৎ পর্যবেক্ষণ করতে চেয়েছিল, সেজন্যেই এই হোটেলে অবস্থান নেওয়া এজেন্টদের পাঠাতো। যুদ্ধের আগে সৈন্যরা যেমন শত্রুর পরিস্থিতি পর্যবেক্ষণ করে, ঠিক তেমনি ডিজিএফআই তাদের লোক পাঠিয়ে হাদির মোটিভ এবং ভবিষ্যৎ রাজনীতিটা বোঝার চেষ্টা করছিল। সে তাদের পুরো গ্রুপটার জন্য থ্রেট কিনা সেটাও বোঝার ট্রাই করছিল। সেজন্য ডিজিএফআইয়ের পাঠানো লোক ইনকিলাব সেন্টারে কি কি বই আছে, কারা এখানে আসে, এখানে কি কি কার্যক্রম হয়, কি শেখানো হয়, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছিল। এমনকি বইগুলো ঘেটে ঘেটে দেখত কোন টাইপের বই পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। সেখানকার বেশিরভাগ বই ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, আন্তর্জাতিক রাজনীতি এবং বিপ্লব সংক্রান্ত বই। ওরা যখন পর্যবেক্ষণ করছিল তখন হাদির ঘাতক ফয়সাল অস্ত্র মামলায় জেলে ছিল। কোন দিন কি কি পর্যবেক্ষণ করেছে সেসব ওরা আবার ভারতীয় বিভিন্ন রাজনীতিবিদদের কাছে পাঠাতো। রাজনীতিবিদ হয়ে কিছু ভারতীয় সাংবাদিকও সেসব নিউজ পেত। ভারতীয় পত্রিকা দ্য হিন্দু হাদির ইনকিলাব সেন্টারে কোন দিন কি কি হয়েছে সেগুলো নিয়েও নিউজ করেছিল। ভিতরকার এত ডিটেলস ভারতে বসে সাংবাদিকের জানার কথা না, মূলত নিউজ বাইপাস হয়েছে। পরে হাদির মৃত্যুর পর দ্য হিন্দু পত্রিকাটা ওই আর্টিকেলগুলো ডিলিট করে দিয়েছে। আমাদের সোর্সদের মতে ডিজিএফআই তাদের এজেন্ট পাঠিয়ে আনুমানিক ৬ মাসের মতো ইনকিলাব সেন্টারে গবেষণা করিয়েছিল। তারপর তারা ফাইনাল রিপোর্ট এবং ফাইনাল সিগন্যাল দেয় যে ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চ ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ এবং ভারতের জন্য থ্রেট হিসাবে গণ্য হতে পারে, তাকে সরিয়ে দেওয়াটাই বেটার। তাই এজেন্টরা এই সংবাদটা পাঠায় যারা তাদেরকে এ কাজে নিযুক্ত করেছিল তাদের কাছে। এর মাসখানেক পরই শোটার ফয়সালকে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে এবং বিপুল টাকা খরচ করে জামিন নিয়ে দেওয়া হয়। দুইবার জামিন নিয়ে দেওয়া হয়েছিল তাকে মূলত এই মিশনের উদ্দেশ্যে বের করা হয়েছিল এবং বর্ডার ক্রস করিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। তারপরই শোটার ফয়সাল তার চুল ছোট করে চোখে কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে পুরো লোক পাল্টিয়ে হাদির কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে। তাকেও শিখিয়ে দেওয়া হয়েছিল কিভাবে মিশতে হবে। শোটার ফয়সাল সেই অনুযায়ী হাদির সাথে মিশে এবং নির্বাচনী প্রচারণাও চালায়। এভাবেই ১০-১৫ দিন একসাথে থেকে বিশ্বস্ততা অর্জন করার পর হাদিকে শেষ করার মিশনটা সাকসেসফুল করে সে। তার পালিয়ে যাওয়ার সব সেটআপও আগে থেকে রেডি করা ছিল বেশ কয়েকটা গ্রুপের মাধ্যমে। মূলত হাদিকে মেরে দেওয়ার আগে গোয়েন্দাদের ২টা ইউনিটের এজেন্ট পাঠিয়ে বোঝার চেষ্টা করা হয়েছিল ওসমান হাদি ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং তাদের ঊর্ধ্বতন নেতাদের জন্য হুমকি স্বরূপ কিনা।
পর্যবেক্ষণ করে বোঝার পরপরই বাকি কাজগুলো ধাপে ধাপে করা হয়েছিল। এমনকি বিচার না করা এবং বিচারের ব্যাপারে মুখ না খোলার পেছনেও ব্যাকআপের জন্যে লাস্ট স্টেপের আরেকটা গ্রুপ কাজ করছে, যাদের কাজই ছিল মেরে ফেললে আইন আদালত এবং টাকা পয়সার ব্যাকআপটা দেওয়া। আমাদের সমস্ত অনুসন্ধান, ইনফরমেশন এবং সবকিছু ক্রস চেক করার পর মনে হচ্ছে ঠিক এভাবেই হাদি ভাইকে দীর্ঘদিনের পরিকল্পনা ও পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি থেকে এবং পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ দেশের বাহিরে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকও করেছে। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার সীমান্ত এলাকায় এসব বৈঠক হয়েছে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। ফয়সালের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের জিজ্ঞাসাবাদ থেকে এসব তথ্য পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত 21 জুলাই সিঙ্গাপুর গিয়েছিল ফয়সাল। 26 জুলাই দেশে ফেরে। বিদেশে অবস্থানের এই 5 দিনেই মূলত হাদিকে শেষ করার ছক চূড়ান্ত করা হয়। সিঙ্গাপুর যাওয়ার সময় ফয়সাল নিজের পরিচয় দিয়েছিল তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর সড়কপথে মালয়েশিয়া সীমান্ত এলাকায় গিয়ে বৈঠকগুলো সম্পন্ন হয় বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ফয়সালের ট্রাভেল ডকুমেন্ট থেকে সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। আমরা সেসব ধরে তদন্ত এগিয়ে নিচ্ছি। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না, তবে সময়মতো বিস্তারিত জানানো সম্ভব হবে। হাদিকে শেষ করার বিষয়ে স্ত্রী ও প্রেমিকাকে ইঙ্গিত দিয়েছিল ফয়সাল। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে স্ত্রী শাহেদা পারভিনকে সে বলেছিল, সামনে এমন সময় আসতে পারে যখন দেশে থাকা যাবে না। এরপর একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবের কথা উল্লেখ করে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের আশ্বস্ত করে জানায়, ওই হিসাবে প্রায় 30 লাখ টাকা রয়েছে, যা দিয়ে ভবিষ্যতে তাদের চলবে। এসব তথ্য ফয়সালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদেও পাওয়া গেছে প্রায় একই রকম তথ্য। তদন্ত কর্মকর্তারা জানান, 12 ডিসেম্বর হাদিকে গুলি করার আগের রাতে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন কটেজে সময় কাটায় ফয়সাল, বাইক চালক আলমগীর ও মারিয়া। সেদিন রাতেই ফয়সাল মারিয়াকে বলে, পরদিন এমন এক ঘটনা ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে। তবে ফয়সালের স্ত্রী ও প্রেমিকা দুজনই এসব বিষয় স্বীকার করলেও তারা দাবি করেছে ঘটনার প্রকৃতি সম্পর্কে তারা আগে থেকে কিছুই বুঝতে পারেনি। ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী 2 ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাদের একজন যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে হাদি হত্যার ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করল ডিবি ও র্যাব। শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দেওয়ার পুরো ব্যবস্থা করেছিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তাকে সহায়তা করে তার ভগ্নিপতি আমিনুল ইসলাম। ঘটনার পর রাতেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। সীমান্ত পারাপারের জন্য আগেভাগেই সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। আর এসব কাজে যারা পাশে থেকে ছায়ার মতো সাপোর্ট দিয়ে গেছে তারা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। দর্শক, আপনি কি ইব্রাহিম খলিল শাওনের কথার সাথে একমত? সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে কি ডিজিএফআই এর সাথে জড়িত? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।